বাংলাদেশের একজন শীর্ষ রাজনীতিবিদকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার সুপারিশ নিজেই করেছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। হ্যাঁ, ঠিকই শুনছেন। 2008 সালের সেই গোপন রিপোর্টে এসেছিল তারেক রহমানের নাম। সেই তারেক রহমান এখন দেশের প্রধানমন্ত্রী। এখন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? কথাগুলো এ কারণেই আসছে, তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে যেমন আলোচনা আছে, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক কেমন, বা এই যে রিপোর্টের কথা বলা হচ্ছে এই কারণে পুরনো সমীকরণটি এখন কোন অবস্থায় আছে। অতি সম্প্রতি যেটি চাউর হয়েছে, তার স্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তার স্ত্রী জুবাইদা রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যুক্তরাষ্ট্র সফর করেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, লবিং করবার জন্য। এই সব মিলিয়ে আলোচনার সমালোচনাগুলো এমনভাবে হচ্ছে, এটির আসলে একটি স্পষ্ট চিত্র আমাদের সামনে আসা দরকার, নয়তো এটি নিয়ে কেবল বিভ্রান্তি তৈরি হতে থাকবে। তাই এ বিষয়ে অল্প কথায় তথ্যানুসন্ধানের ভিত্তিতে আজকের ভিডিওটি উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, যেটা বলছিলাম যে আজকের এই ভিডিওটা শুধু রাজনীতি নয়, এটা বলুন কূটনীতি, ক্ষমতা এবং অতীতের ছায়া, এক কথায় সবকিছুর গল্প। বলছিলাম যে ঘটনাটা 2008 সালের। তখন বাংলাদেশে জরুরি অবস্থা ছিল, 111-এর সরকার। তারেক রহমান ছিলেন বিএনপির সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন। ঠিক সেই সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ওয়াশিংটনে একটি গোপন বার্তা পাঠান। আপনারা জানেন যে রাষ্ট্রদূতরা যে দেশে দায়িত্ব পালন করেন সেই দেশের পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে বিভিন্ন সময় তারা বিভিন্ন এরকম ডাক পাঠিয়ে থাকেন, বার্তা পাঠিয়ে থাকেন। সেই বার্তায় আসলে কি বলা হয়েছিল? বলা হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে গুরুতর রাজনৈতিক দুর্নীতির অভিযোগ রয়েছে তখনকার প্রেক্ষাপটে। সেই কারণে তারেক রহমানের কারণে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার সুপারিশ করা হয়েছে ওই সুপারিশ বার্তায়। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার ভিত্তি এটি কি? এটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন 7750, যেটিকে তারা বলে যে দুর্নীতির কারণে ভিসা নিষেধাজ্ঞা, এটি প্রয়োগের আসলে সুপারিশ করা হয়েছিল জেমস এফ মরিয়ার্টির ওই বার্তায়। কিন্তু এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, অতীতেও হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্র কখনো অফিসিয়ালি এই কথা বলেনি যে তারেক রহমানের উপর সে দেশে প্রবেশে ভিসা নিষেধাজ্ঞা রয়েছে। ইতিপূর্বে মার্কিন দূতাবাস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, এটি গণমাধ্যমের সূত্রে জানা গেছে। অর্থাৎ গণমাধ্যম যখন দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে, জানতে চেয়েছে এই বিষয়ে তাদের মন্তব্য, দূতাবাস থেকে বলা হয়েছে লিকড বা ক্লাসিফাইড তথ্য নিয়ে তারা মন্তব্য করে না। তার মানে সঠিক তথ্যটি জানবার সুযোগ রইল না। তাহলে এর মানে কি বুঝবো আমরা? এর মানে কি আমরা এমন বুঝবো যে ব্যান আছে, নিষেধাজ্ঞা আছে, কিন্তু এটা অফিসিয়ালি কনফার্ম না? কিন্তু ব্যান যে সুপারিশ করা হয়েছিল এটা তো প্রমাণিত। প্রমাণিত এই অর্থে যে উইকিলিক্সে যে তথ্যগুলো বেরিয়েছিল, ফাঁস হয়েছিল, সেখান থেকেই তো এটির প্রমাণটি পাওয়া যায়। এই উইকিলিক্সে ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে ওই সময়ে এবং এর আগে পরে, বিশেষ করে 2011 সালে বা এর আগে পরে বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু এই সংক্রান্ত সংবাদ এসেছে, আপনাদের অনেকেই দেখেছেন। কিন্তু বাস্তবতা হলো, দুর্নীতির বিষয়ে উত্থাপিত তথ্যগুলো বা অংশগুলো সম্পর্কে বিশ্বাসযোগ্য কোনো সোর্স মুখ খুলেছে এমনটি কিন্তু আসলে প্রমাণ পাওয়া যায়নি। যার অর্থ কি এমন হতে পারে এসবের আসলে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, অর্থাৎ আজকের বাস্তবতায়। সেই ব্যক্তি যাকে নিয়ে কথা বলছিলাম, তারেক রহমান, তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী।
সঙ্গত কারণেই প্রশ্নটা আসে, যুক্তরাষ্ট্রের সেই পুরনো অবস্থান, মানে যেটা জেমস এফ মরিয়াটি সুপারিশ করেছিলেন, বার্তায় লিখেছিলেন, সেই অবস্থান কি বদলেছে, নাকি এখনো কোথাও কোনো অদৃশ্য সীমাবদ্ধতা রয়ে গেছে? মরিয়াটির ওই সুপারিশ যদি এখনো কার্যকর থাকে, তাহলে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর কতটা সহজ হবে? তিনি তো এখন একটি দেশের সরকারের প্রধানমন্ত্রী। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কি এর কোনো প্রভাব পড়তে পারে? ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি এবং শর্ত স্থাপন করে গেছে, তাতে কি কোনো হেরফের বা সমস্যা হতে পারে? নাকি বর্তমান বাস্তবতায়, বর্তমান রাজনীতিতে সব পুরনো হিসাব নিকাশ নতুন করে লেখা হবে? আমরা জানি, প্রতিবেশী একটি দেশের প্রধানমন্ত্রী যখন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন যুক্তরাষ্ট্রে তার প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। কিন্তু তিনি যখনই সেই দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট তাকে স্বাগত জানিয়েছেন, তিনি সেই দেশে গেছেন, উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, সাদর সম্ভাষণ পেয়েছেন। এক্ষেত্রে কি হবে সেটাই আসলে জানবার বিষয়। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে কিছুদিন আগে বললেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের সম্পাদিত চুক্তি সম্পর্কে বিএনপি এবং জামাত নেতৃত্ব ওয়াকিবহাল আছেন, অর্থাৎ তারা জানেন, তাদের সম্মতিতে এটা হয়েছে, বা এই ধরনের চুক্তিতে বা সমঝোতায় তারা একমত হয়েছেন। এটা যদি সত্য হয়, কারণ তারা তো কোনো প্রতিবাদ করেননি যে না আমরা জানি না, আমরা একমত নই, এটা যদি সত্য হয়, তাহলে তো এটা এক ধরনের সহযোগিতা বা সমঝোতার বার্তা বলবো আমি। আরো একটি বিষয় আপনারা খেয়াল করেছেন যে অতি সম্প্রতি একটা কথা বেশ চাউর হয়েছে, যে তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উল্লিখিত বিষয়ে, মানে তারেক রহমানের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়, দেন দরবার করা, সম্পর্ক প্রতিষ্ঠার বিষয় ইত্যাদির বিষয়ে লবিং করবার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন। যদিও এ বিষয়ে ক্রেডিবল ইন্টারন্যাশনাল বা বড় কোনো মিডিয়ায় কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ভারত ভিত্তিক অনলাইন পোর্টাল নর্থ ইস্ট নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে, তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের বাধা দূর করতে, খেয়াল করবেন, বাধা দূর করতে, নর্থ ইস্ট নিউজ বলছে যে বাধা আছে, বাধা দূর করতে তার স্ত্রী জুবাইদা রহমান, মানে তারেক রহমানের স্ত্রী, এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের লবিং করছেন। তারা অন্য কোনো কাজেও যেয়ে থাকতে পারেন, কিন্তু এভাবে এসছে সংবাদটি। ওই প্রতিবেদনে এমনও বলা হয়েছে, তারা মানে জুবাইদা রহমান এবং খলিলুর রহমান সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটি এবং এফবিআই কর্মকর্তা ডেবোরার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। কারণ আপনারা জানেন যে এই দুর্নীতির বিষয় নিয়ে যখন মামলা চলছিল, তখন সাক্ষী দেবার জন্য এফবিআই এর কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন। তো সবকিছুর প্রেক্ষাপটে আসলে আমি বলবো, এই যে যুক্তরাষ্ট্রের লবিং এর কথাটি উঠলো, নর্থ ইস্ট বলল, বা আরো কোথাও কোথাও হয়তো এসে থাকতে পারে, এই বিষয়টি কি সত্য? সরকারের তরফ থেকে এই সত্যটা, যদি এটি সত্য হয়, এটি জানাতে বাধা কোথায়? কারণ অনুসন্ধান বলছে এই তথ্য এখনো কোনো বড় আন্তর্জাতিক গণমাধ্যমে স্বাধীনভাবে যাচাই হয়নি। নর্থ ইস্ট নিউজেই কেবল আমি দেখেছি। তবে বিষয়টির যে একটা জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল আছে, এটি অস্বীকার করা যাবে না। কারণ বিশ্লেষকরা বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই, থাকে শুধু স্বার্থ। ওই যে প্রতিবেশী দেশের মুখ্যমন্ত্রীর কথা বলছিলাম, প্রধানমন্ত্রী হবার পর সব হিসাব নিকাশ কিন্তু বদলে গেছে। তাই 2008 সালের সেই অবস্থান 2026 সালে এসে একেবারে বদলে যেতেও পারে, এমনটি ভাবা কি অস্বাভাবিক? কিন্তু প্রশ্নটা করতেই হবে, এই সম্পর্কটি আসলে বদলেছে কিনা। পররাষ্ট্রমন্ত্রী খলিলের কথা যদি সত্য হয়, তাহলে তো কোনো জটিলতাই থাকবার কথা নয়। তাহলে লবিং এর কথাটি উঠছে কেন? দ্রুততার সঙ্গে সরকারের তরফ থেকে বিষয়টির প্রকৃত তথ্য তুলে ধরা উচিত বলে মনে করি, কারণ গুজবের ডালপালা শুরুতেই ভেঙে দেওয়া দরকার। সুপ্রিয় দর্শক, বিষয়টি অত্যন্ত ক্ষুদ্র আবার অত্যন্ত বৃহৎ, কারণ তারেক রহমানকে নিয়ে অভিযোগটি হয়েছে অনেক আগে, এখন 2026, এটি 2008-এর। এই দীর্ঘ সময়ে জাতীয়, আন্তর্জাতিক, আঞ্চলিক রাজনীতিতে অনেক অদল বদল হয়েছে। তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনকার অবস্থান কি, এটি বাংলাদেশের নাগরিকদের আসলে জানবার আগ্রহ থাকতেই পারে। তাই পুরনো ওই যে কূটনৈতিক নথি যেটি মরিয়াটি পাঠিয়েছিলেন,
তখনকার বাস্তবতায় পাঠিয়েছিলেন। সেটা কি আজকের রাজনীতিতে, আজকের কূটনীতিতে এখনো প্রভাব ফেলবে কিনা, এটি বাংলাদেশের নাগরিক হিসেবে অনেকেই জানতে চাইতে পারেন বা জানতে চাইছেন। হয়তো তাদের আগ্রহতে আছে বা থাকলে দোষের কিছু হতে পারে না, সেটা সেই জন্য দোষ দেওয়া যাবে না। তাই এই বিষয়টিতে আপনার মতামত আমরা জানতে চাই। আপনি আপনার মতামতটি লিখুন কমেন্ট সেকশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।